সকলকে আমার চ্যানেল প্র্যাকটিস ফর সাকসেসে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক, যা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য আমি তৈরি করেছি। তো শুরু করা যাক ভিডিও। প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 ও 6। একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? এর অপশান 20, 24, 15 এবং 18 দেওয়া আছে। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেই থাকে। তো এটা কীভাবে সমাধান করতে হবে দেখে নিচ্ছি। এখানে উত্তর হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু গুণন গসাগু। এটা একটি সূত্র যেটা সবসময় মনে রাখতে হবে। দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়। তো এখানে যেহেতু একটি সংখ্যা 12 দেওয়া আছে, সেটা 12-র মান বসালাম। অপর সংখ্যা আমাদের বের করতে হবে, এই জন্য সেখানটায় অপর সংখ্যা সমান সমান তাদের লসাগু ছিল 36 এবং গসাগু 6। এটা গুণফল হচ্ছে। এবার সমাধান করতে যাচ্ছি। অপর সংখ্যা সমান সমান 216/12 বা অপর সংখ্যা সমান সমান 18। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 18। পরের প্রশ্ন, সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি 24 বছর। সুরেশের বয়স কত? সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি 24 বছর। সুরেশের বয়স কত? অপশান দেওয়া আছে 20, 24, 14 এবং 16। তো কীভাবে করতে হবে? উত্তর, ধরি কিরণের বয়স x বছর, তাহলে সুরেশের বয়স কত হবে? তার দ্বিগুণ, তাহলে 2x। এবার প্রশ্নানুসারে 2x + x সমান হচ্ছে 24। যে তাদের বয়সের যোগফল কত আছে? 24 দেওয়া আছে। তাহলে 2x আর x যোগ করলাম, 3x হলো। 3x এর মান হচ্ছে গিয়ে 24, তাহলে x এর মান 8। তাহলে উত্তর চেয়েছে সুরেশের বয়স কত। তাহলে যেহেতু x এর মান 8 হয়, তাহলে সুরেশের বয়স 2x, তাহলে 2x এ x এর মান বসালাম, 8 দুগুণে 16 বছর। তাহলে সুরেশের বয়স 16 বছর। পরের প্রশ্ন, 16টি ছেলের গড় বয়স 20 বছর। তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20 বছর। তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? এখানে অপশান দেওয়া আছে 37, 14, 54 ও 52। এটা কীভাবে সলভ করব দেখে নিচ্ছি। উত্তর হচ্ছে, তাহলে 16 জন বালকের আমাদের প্রথমে মোট বয়সটা বের করে নিতে হবে। তাহলে 16 জনের গড় বয়স 20 করে হলে মোট বয়স হচ্ছে গিয়ে 16 গুণন 20, তাহলে 320। এবার একজন মেয়ে আর 16 জন যে ছেলে আছে তাদের মোট বয়স বের করছি। তাহলে মোট হচ্ছে গিয়ে 16 আর 1 17 জন হচ্ছে, আর তাদের সবারই গড় বয়স 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বর্তমানে গড় বয়স হচ্ছে 20 + 2 22, তাহলে 17 গুণন 22, এখানে হচ্ছে 374। তাহলে 16 জনের মোট বয়স ছিল 320 আর 17 জনের হচ্ছে 374। তাহলে যে নতুন মেয়েটা আছে তার বয়সটা এ দুটো পার্থক্য করলেই পাওয়া যাচ্ছে। তাহলে 374 থেকে 320 বিয়োগ করলে হচ্ছে 54 বছর। তাহলে নতুন মেয়েটির বয়স হচ্ছে 54 বছর। পরে 4 নম্বর প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় দেওয়া আছে, বর্গমূল করতে হবে। তাহলে এর উত্তর অপশান বলছে যে 3, 6, 1, 2। তাহলে এটা কীভাবে সলভ করতে হবে দেখে নিচ্ছি। উত্তর, তাহলে এই যে সমাধানটা করতে হবে প্রশ্নটা, এটা আমরা পিছন দিক থেকে ডান দিক থেকে আমাদের শুরু করতে হবে। ডান দিকে লাস্টে আছে আমাদের 49। 49-এর বর্গমূল হচ্ছে 7। তাহলে 29-এর বর্গমূল যে চিহ্নটা আছে, 29-এর সঙ্গে 7 যোগ করতে হচ্ছে। তাহলে 29 আর 7 যোগ করলাম, 36 হয়ে গেল। 36-এর বর্গমূল 6 হচ্ছে। 19 আর 6 যোগ করলাম, 25 হয়ে গেল। 25-এর বর্গমূল 5 হয়ে গেল। 11-এর সঙ্গে 5 যোগ করলাম 16 এবং 16-র বর্গমূল 4। 4-এর সঙ্গে 5 যোগ করলাম 9, 9-এর বর্গমূল 3। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 3। পরের প্রশ্ন, এক ব্যক্তি তার সম্পত্তির 20% তার স্ত্রীকে এবং বাকি সম্পত্তির 30% তার পুত্রকে দেওয়ার পর তার কাছে মোট 6,270 টাকা থাকে। তার কাছে মোট কত টাকা ছিল? এক ব্যক্তি তার সম্পত্তির 20%, মানে 20% তার স্ত্রীকে এবং বাকি সম্পত্তির 30%
তার পুত্রকে দেওয়ার পর তার কাছে 6,720 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কত টাকা ছিল? তাহলে অপশান দেওয়া আছে 10,000, 9,000, 12,000, 14,400। তাহলে এটা কীভাবে সলভ করবো দেখে নিচ্ছি। উত্তর, তাহলে আমরা পার্সেন্টেজ মানে শতকরা হিসেবে যদি আমরা দেখি, তাহলে মোট সম্পত্তি হচ্ছে 100%। 100% থেকে সে তার স্ত্রীকে 20% দিয়ে দিল, তাহলে 100 থেকে 20 বাদ দিলে থাকছে 80। এবার পুত্রকে দিল 80% এর 30%, মানে 80-র 30% বের করতে হবে। তাহলে 80 গুণন 30/100, যেটা নির্ণয় করবো সেটা উপরে হবে আর যেটা আছে সেটা নিচে হবে। তাহলে 80 গুণন 30/100, তাহলে এটা কাটাকাটি করে আমাদের উত্তর আসছে 24%। তাহলে 24%টা বের হলো আমাদের। তাহলে সুতরাং স্ত্রী ও পুত্রকে দেওয়ার পর বাকি থাকে, তাহলে স্ত্রীকে দেওয়ার পরে 80% ছিল, সেই 80%-এর পরে পুত্রকে দেওয়া হলো 24%। তাহলে 80 থেকে 24 বাদ দিলে হচ্ছে 56%। এবার প্রশ্নে বলা আছে যে তার কাছে ছিল 6,720 টাকা, তাহলে 6,720 টাকা মানে হচ্ছে 56%। তাহলে 56% মানে যদি 6,720 টাকা হয়, তাহলে 1% মানে হচ্ছে 6,720 ভাগ 56, এটা কাটাকাটি করলে হবে 120, বা 100% মানে হচ্ছে 120 গুণন 112,000 টাকা। পরের প্রশ্ন, একটি রেডিও চিহ্নিত মূল্য 480 টাকা। একটি রেডিওর চিহ্নিত মূল্য 480 টাকা। দোকানদার 10% ছাড় দেওয়ার পর রেডিওটিতে 8% লাভ করে। দ্রব্যটিতে ছাড় না দিলে দোকানদারের কত শতাংশ লাভ হতো? একটি রেডিও এর চিহ্নিত মূল্য হচ্ছে 480 টাকা। দোকানদার 10% ছাড় দেওয়ার পর রেডিওটিতে 8% লাভ করে। তাহলে দ্রব্যটিতে ছাড় না দিলে দোকানদারের কত শতাংশ লাভ হতো? তাহলে অপশান বলা আছে 18.5, 20, 25 এবং 18। তাহলে দেখে নিচ্ছি কীভাবে করতে হবে। উত্তর, চিহ্নিত মূল্য 480 টাকা, এবার ছাড় দেওয়ার পর মূল্য হচ্ছে কত? যেহেতু এখানে 10% ছাড় দিবে, তার মানে আমাদের 480 90% বের করতে হবে। 100 থেকে 10 বাদ দিলে 90 হয়, তাহলে 480 গুণন 90/100 করতে হবে। 480 গুণন 90/100, এটা কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 432 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 432 টাকা, যেটাতে দিল সেটাতে তার 8% লাভ আছে। 432 টাকাতে তার 8% লাভ আছে, তার মানে এটা হচ্ছে 108 এর সমান। তাহলে 432 টাকা যেটা ছিল সেটাতে সে বিক্রি করলো, তাহলে তার যেহেতু এখানে লাভ আছে 8%, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 432 গুণন 100/108, মানে এখানে 108% আছে। আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, এই জন্য আমরা উপরে 100 লিখব এবং নিচে লাভ ছিল যেহেতু 8%, নিচে 108 লিখলাম। তাহলে এটার কাটাকাটি করলে পাচ্ছি উত্তর 400 টাকা। তাহলে চিহ্নিত মূল্যে যদি সে বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা আর চিহ্নিত মূল্য হচ্ছে 480, তাহলে এখানে লাভ হচ্ছে 80 টাকা। কত টাকাতে? 400 টাকাতে। যততে লাভ বা ক্ষতি হবে সেটা আমরা নিচে লিখব। 400 টাকায় লাভ হচ্ছে, এই জন্য 400 নিচে হচ্ছে, আর উপরে যত লাভ বা ক্ষতি। তাহলে এখানে লাভ হচ্ছে আমাদের 80 টাকা। তাহলে 80/400 গুণন 100 সমান সমান, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 20%। তাহলে এর উত্তর হচ্ছে 20%। পরের প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। বাগানের ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে প্রতি মিটার 30 টাকা হিসেবে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? তাহলে একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানের ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার, তাহলে প্রতি মিটারে যদি 30 টাকা করে বেড়া দিতে খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে? তাহলে অপশান দেওয়া আছে 1500, 1600, 1800, 2000। তাহলে এটা কীভাবে করব? তাহলে আমরা এটা ধরে নিলাম যে প্রস্থ 2x। কেন 2x ধরলাম? আমরা যদি x ধরি তাহলে সেটা দৈর্ঘ্য তার দ্বিগুণ ধরতে হবে, তাহলে 1.5x হবে। এই পয়েন্টটা যাতে না আসে সেই পয়েন্টটার জন্য আমরা একটু তার দ্বিগুণ ধরলাম। তাহলে যদি আমরা 2x প্রস্থ ধরি, প্রস্থর দ্বিগুণ যদি করি, দ্বিগুণ করলে 2 এর দ্বিগুণ হচ্ছে 3, এই জন্য আমরা পূর্ণ সংখ্যা আনার জন্য 2x
আরেকটা হয়ে গেল 3x, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 2x ইন্টু 3x মানে হচ্ছে 6x²। এবার প্রশ্নে বলা আছে যে আয়তকার বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার। তাহলে 216 বর্গমিটার, তাহলে প্রশ্ন অনুসারে 6x² সমান সমান 216। তাহলে x² সমান সমান 216/6, x² সমান সমান, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 36। তাহলে x এর মান বেরোচ্ছে x সমান সমান 6। তাহলে প্রস্থ হচ্ছে গিয়ে 2x ছিল, তাহলে x সমান সমান যদি 6 হয় তাহলে প্রস্থ হচ্ছে 6 দুগুণে 12 এবং দৈর্ঘ্য 3x ছিল, তাহলে 3 6 18। এখানে আমাদের বলা ছিল যে বেড়া দেওয়ার জন্য কত খরচ হবে। তাহলে কোনো আয়তকার ক্ষেত্রের বা বর্গাকার ক্ষেত্রের যদি আমরা বেড়া দিতে যাই, তার মানে তার পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 18, প্রস্থ হচ্ছে গিয়ে 12, তাহলে 18 12 যোগ করলে হচ্ছে 30, আর সূত্রের 2 30 দুগুণে 60। তাহলে বেড়া হচ্ছে মোট 60 মিটার হচ্ছে। তাহলে প্রতি মিটারের জন্য খরচ হচ্ছে 30 টাকা করে, তাহলে 60 মিটারের জন্য খরচ হবে 60 গুণন 30 সমান সমান 1800 টাকা। পরের প্রশ্ন বলছে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো। এর অপশান দেওয়া আছে 1 2 3 5। তাহলে এর উত্তর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2। পরের প্রশ্ন বলছে এ ও বি এর কাছে যথাক্রমে 10:11 অনুপাতে মার্বেল আছে, মানে 10:11 অনুপাতে মার্বেল আছে। নিচের কোনটি তাদের মোট মার্বেলের সংখ্যা সম্ভব নয়। তাহলে এ আর বি এর কাছে যথাক্রমে 10:11 অনুপাতে মার্বেল আছে, নিচের কোনটি তাদের মোট মার্বেলের সংখ্যা সম্ভব নয়। তাহলে এখানে অপশান ছিল 189, 189, 210, 231, 153। তাহলে এখানে আমরা দেখছি উত্তর হচ্ছে গিয়ে কীভাবে করতে হবে। এই যে অনুপাত শব্দটি দেওয়া আছে আমাদের কাছে, অনুপাত হচ্ছে গিয়ে 10 আর 11, এই দুটো যোগ করব, যোগ করলে হয়ে গেল 21। এবার এই 4টা অপশানের মধ্যে যে সংখ্যাটা 21 দিয়ে ভাগ যাবে না, যে সংখ্যাটা আমাদের 21 দিয়ে ভাগ যাবে না মানে অবিভাজ্য, সেটাই হচ্ছে গিয়ে মোট মার্বেলের সংখ্যা, যেটা কিনা এ ও বি এর কাছে থাকা সম্ভব নয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি 153। তাছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো সবগুলি 21 দিয়ে ভাগ যায়। তাহলে এর উত্তর হচ্ছে 153 ডি। পরের প্রশ্ন বলছে 60 টাকা কেজি দরের চা ও 88 কেজি টাকা দরের চা কি অনুপাতে মেশালে 68 টাকা কেজি তা বিক্রয় করা যাবে। 60 টাকা কেজি দরের চা আর হচ্ছে 88 টাকা কেজি দরের চা কী অনুপাতে মেশালে 68 টাকা কেজি দরে বিক্রয় করা যাবে। অপশান হচ্ছে গিয়ে 2:5, 5:2, 3:2, 4:1। তাহলে এটা কীভাবে করতে হবে। এই ধরনের প্রশ্নে যে দুরকম দাম দেওয়া থাকবে, সে দুটো দামের মাঝামাঝি একটা দামের আমাদের বলবে তৈরি করার জন্য। তাহলে একটা ছিল 60 টাকা আর একটা 88 টাকা। এই 60 টাকা ও 88 টাকার মাঝে একটা দাম দেওয়া আছে 68 টাকা। তাহলে আমাদের এটাকে মিশ্রণ মানে এলিগেশন যে ফর্ম, সেইভাবে করতে হবে। তাহলে আমরা 60 লিখলাম উপরে, বাদিকে একদিকে 88 লিখলাম, আর যে মূল্য আমাদের তৈরি করতে হবে সেটা মাঝখানে লিখলাম 88। এবার কোনাকুনি আমাদের এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 88 থেকে 68 বিয়োগ করলে পাচ্ছি 20, আর এদিকে 68 থেকে 60 বিয়োগ করলে পাচ্ছি 8। তাহলে এখানে এদের অনুপাতটা হবে 20:8। এবার এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হচ্ছে 5:2। তাহলে এর উত্তর হচ্ছে 5:2। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি প্রথম দেখছে তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।